হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজকে একটা বিশেষ সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আমাদের যারা মহিলা সাবস্ক্রাইবার আছে, আজকের অনুষ্ঠানটা তাদের জন্যই মূলত। তো যে সমস্ত মহিলারা দীর্ঘদিন তলপেটের ব্যথায় ভুগছেন এবং তারা বহু গাইনোকোলজিস্ট দেখিয়েছেন, ইউরোলজিস্ট দেখিয়েছেন, এমনকি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখিয়েছেন, তারপরও তাদের ব্যথা কমছে না। আচ্ছা, এই ব্যথার কারণ এই তিনটে যে বিভাগের কথা বললাম এর বাইরে কোনো একটা জায়গায় হচ্ছে না তো? মানে অন্য কোনো কারণ নেই তো এই তিনটের সমস্যা ছাড়া? মানে গাইনোকোলজিক্যাল, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং ইউরোলজিক্যাল যে সমস্যা, এই তিনটে সমস্যার বাইরে অন্য কোনো সমস্যা নেই তো? আসুন সেটাই আমরা খোঁজার চেষ্টা করি। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট পেইন ফিজিশিয়ান ডক্টর ঋতুপর্ণা দাস। নমস্কার। নমস্কার ম্যাম, হেলথ ইনসাইটে স্বাগত। মহিলাদের তলপেটে ব্যথা এটা একটা ভীষণ কমন একটা সমস্যা। বেশ কিছু গাইনোকোলজিক্যাল সমস্যা তো থাকে, এছাড়াও আরো অনেক রকম সমস্যা থাকে যে কারণে মহিলাদের পেটে ব্যথা হয়। তো আমার প্রশ্ন থাকবে যে মহিলাদের পেটে ব্যথা হওয়ার কি কি কারণ থাকতে পারে? অলরেডি আপনি বললেন যে গাইনোকোলজিক্যাল সমস্যা হুম হচ্ছে হুম হুম একটা ইম্পর্টেন্ট কজ। হুম, আমাদের দেখতে হবে যে এই তলপেটের ব্যথাটা কত দিনের। আচ্ছা যদি সেটা 6 মাসের বেশি হয় আচ্ছা তাহলে আমরা সেটাকে বলবো ক্রনিক পেলভিক পেন। আচ্ছা। এটা গাইনোকোলজিক্যাল সমস্যা বলতে এন্ডোমেট্রিওসিস, হুম, যেটা হয় হচ্ছে মাসিকের সময় যখন ব্লিডিং হচ্ছে তখন তলপেটের ব্যথাটা বেড়ে যাচ্ছে। হুম, এইটা একটা কজ। ভেরি কমন। যাদের ভেরি হুম কম, হুম যাদের হচ্ছে ধরুন পেলভিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার পিআইডি আছে, হুম ঠিক আছে, হুম তাদেরও এই বিভিন্ন সময়ে পেটে ব্যথাটা হয়। ইনফেকশনের কারণে হতে পারে বা হুম যে কোনো কারণে হতে পারে, এই ব্যথাটা হতে পারে। হুম যাদের ইউটেরাসে টিউমার আছে, হুম মানে বিনাইন টিউমার, হুম মানে ম্যালিগনেন্সি হুম নয়, বিনাইন টিউমার যেটাকে আমরা ফাইব্রয়েড বলে হুম থাকি, হুম হুম, সেক্ষেত্রেও কিন্তু এরকম দীর্ঘদিনের ব্যথা তলপেটের থাকতে ব্যথা পারে। থাকতে পারে। হুম তো এরকম বিভিন্ন গাইনোকোলজিক্যাল কজ হুম হয়, হুম তো আমাদেরকে যে কোনো একটা গাইনি ডাক্তারকে দেখিয়ে এই কজগুলো রুল আউট করতে হবে হুম, যে এই কারণে হচ্ছে কিনা। আচ্ছা। যদি আমার গাইনিক কজ যদি না থাকে তাহলে এবার আমাকে ভাবতে হবে যে কোনো ইউরোলজিক্যাল কজ আছে কিনা। হুম মানে আমাদের ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস, মানে মূত্রনালী যে হুম সেটার ইনফ্লামেশন হচ্ছে, হুম, মানে ইউরিনারি ব্লাডারের ইনফ্লামেশন। তো সেক্ষেত্রেও আমাদের কিন্তু এই দীর্ঘ দিন ধরে পেটে তলপেটে ব্যথা ব্যথা হতে পারে। থাকতে পারে। আর এটা ছাড়া আরো কজ হতে পারে হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজ। আচ্ছা। মানে ধরুন যাদের ইনফ্লামেটরি বাউল সিনড্রোম আছে, কখনো কখনো খুব পটিটা একদম টাইট হয়ে যাচ্ছে, কখনো কখনো লুজ টুল হচ্ছে, মানে কনস্টিপেশন ডায়রিয়া অল্টারনেট করে করে হুম হচ্ছে, হুম, ঠিক আছে, মানে বাওয়েল হ্যাবিটটা ঠিক নেই। তো তাদেরও কিন্তু এই ধরনের ক্রনিক পেলভিক পেন থাকতে পারে। আচ্ছা। তো যাদের এরকম ধরনের সিমটম সাইন থাকবে, তো তাদের সেই রকম ধরনের স্পেশালিটি ডাক্তারবাবুকে দেখাতে হবে। আচ্ছা। এবং এই ধরনের যদি সিমটম না থাকে, মানে আচ্ছা, এই সমস্যা নেই কিন্তু আপনার, মানে আপনি যে যে গাইনোকোলজিক্যাল এবং ইউরোলজিক্যাল সমস্যা এবং গ্যাস্ট্রো রিলেটেড সমস্যা যেগুলো বললেন সেগুলো যদি কোনোটাই না থাকে। হ্যাঁ, হ্যাঁ। এই ধরনের কোনো সমস্যা নেই কিন্তু আপনার মনে হচ্ছে যেন আপনার পেটের উপরে যে এই যে মানে মাসেল, হুম, এই মাসেলের কাছ থেকে ব্যথাটা আসছে, এটা কিন্তু হতে পারে আপনার কোনো নার্ভ এন্ট্র্যাপ হয়ে গেছে। আচ্ছা কোনো নার্ভ যদি কম্প্রেশন হয় কোনো কারণে, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যথা হতে পারে। আচ্ছা। তাতে নিউরোপ্যাথিক কিছু কম্পোনেন্ট থাকবে, মানে ঝিনঝিন করা, অবশভাব, এই ধরনের বিভিন্ন সাইন সিমটম থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু মোস্টলি আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপনার পেটের ওই মাসেল, মানে বাইরের অংশ থেকে আছে, ভিতর থেকে ভেতর না। থেকে নয়। ঠিক আছে। হুম, অনেক সময় হার্নিয়া থাকলে তখনও এরকম নার্ভ এন্ট্রাপমেন্ট হতে পারে। আচ্ছা। ঠিক আছে। এবার ধরুন যাদের, মানে মহিলাদের ক্ষেত্রে পেলভিক ফ্লোর স্প্যাজম হচ্ছে, আচ্ছা, তাদের ক্ষেত্রেও মানে পেলভিক, আমাদের যে এই পেলভিক এরিয়ার যে মাসেল গুলো সেইগুলো একদম স্প্যাজমে চলে গেছে, সেক্ষেত্রেও কিন্তু একটা মানে স্টিফ। স্টিফনেস হওয়া। হ্যাঁ, তো সেই থেকেও কিন্তু আমাদের এই ক্রনিক পেলভিক পেনটা ডেভেলপ করতে পারে। আরো কিছু মহিলাদের সমস্যা হচ্ছে ইন্টারকোর্সের সময়ে ব্যথা করা। আচ্ছা তো সেটাও কিন্তু পুডেন্টাল নার্ভ নিউরালজিয়া, মানে পুডেন্টাল নার্ভে চাপ পড়ছে, সেই ক্ষেত্রে মানে সেই কারণ থেকেও হতে পারে। আচ্ছা। ঠিক আছে। এছাড়া ধরুন যাদের সিজারিয়ান সেকশন হুম হয়েছে হুম বা হার্নিয়া হুম হুম অপারেশন হুম হয়েছে, যে কোনো অপারেশন হুম হুম হয়েছে, হুম এবং সেই যে অপারেশনের যে কাটার যে দাগটা, যে হুম ইনসিশন হুম লাইন, হুম, সেই লাইন বরাবর ব্যথাটা রয়েই গেছে। আচ্ছা। মানে ঘা শুকিয়ে গেছে আপনার, মানে রিকভারি একদম ফুল হয়ে গেছে, কিন্তু তাও সেই স্কারের যে ব্যথাটা সেটা যাচ্ছে না।
থেকেই যাচ্ছে। থেকেই যাচ্ছে। হুম, তো সেটা হতে পারে যে যখন স্কারটা সেলাই হয়েছে, জুড়েছে, তখন কোনো নার্ভ ওই স্কারে আটকে গিয়ে ওটা কম্প্রেশন হচ্ছে। আচ্ছা। ঠিক আছে, তো এই বিভিন্ন কারণে আমাদের তলপেটে ব্যথা হতে পারে। মানে আমাদেরকে বুঝতে হবে যে কি কারণে হচ্ছে। গাইনোকোলজিক্যাল কজ হলে গাইনিক ডাক্তারবাবুকে দেখাতে হবে, যদি ইউরোলজিক্যাল কজ হয় ইউরোলজিস্টকে দেখাতে হবে, যদি গ্যাস্ট্রো কজ হয় তাহলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখাতে হবে। আর বাকি রিমেনিং যে কারণগুলো বললাম সেই ধরনের যদি কিছু থাকে তাহলে আপনাকে একজন পেইন ফিজিশিয়ানকে এসে দেখাতে মানে হবে। এটা তো একটা পরিষ্কার ইন্ডিকেশন যে যেখানে সার্জারি হয়েছে সেখানে তার আশেপাশে বা কাটার জায়গায় যদি ব্যথা হয় হুম, তাহলে এটার জন্য একজন পেইন ফিজিশিয়ানকেই দেখাতে হবে। হ্যাঁ একদম। এবং আপনি যে যে ব্যথাগুলোর কথা বললেন প্রত্যেকটার সঙ্গেই নার্ভ যুক্ত আছে। হুম যার ইন্টারকোর্সের সময় পেন করছে সেখানেও একটা নার্ভের হুম কথা বলছেন আপনি। বা একমাত্র স্প্যাজমটা যদি হয় সেক্ষেত্রেও কি নার্ভের কোথাও সমস্যা থেকে এটা তৈরি দেখুন, হয়? স্প্যাজম, মাসল স্প্যাজম হলে সেখানে যে নার্ভ থাকবে সেটার কম্প্রেশন হতে পারে, সেটা থেকে ব্যথা আসতেই পারে। আচ্ছা। ঠিক মানে আছে। মোটামুটি বোঝা গেল যে বাকি হচ্ছে একটু জটিল বিষয়, মানে হ্যাঁ একেবারে ইজি নয়। এবং সাধারণভাবে আমরা যারা মধ্যবিত্ত ঘরের বাঙালিরা এটা আমরা বুঝবোও না যে মহিলাদের পেটে ব্যথা হয়েছে মানেই আমাকে গাইনোকোলজিস্টের কাছেই হুম আমি পৌঁছবো। হ্যাঁ হ্যাঁ, ইভেন আমার যদি সার্জারি হয়েও গিয়ে থাকে তারপরেও কিন্তু আমি সেই গাইনোকোলজিস্টের কাছেই পৌঁছবো। মানে আমায় বুঝতে হবে যে কোন ব্যথার জন্য আমি কার কাছে পৌঁছবো। যেমনটা আপনি বললেন যে কোথায় কখন গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে, কখন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যেতে হবে, কখন ইউরোলজিস্টের কাছে যেতে হবে। তাহলে এই যে যত নার্ভ রিলেটেড যে সমস্যাগুলোর কথা হুম। আপনি বলছেন, তাহলে এগুলোর চিকিৎসা হয় কিভাবে? বিভিন্ন যে মানে প্যাথোলজি হুম, সেই অনুযায়ী চিকিৎসাটা হয়। যদি বলেন যে ওই স্কার হুম, টিস্যুতে যদি কোনো নার্ভ আটকে গিয়ে থাকে, হুম, তাহলে যেটা আমরা করে থাকি হচ্ছে হাইড্রোডিসেকশন। মানে হচ্ছে এক ধরনের ব্লকই বলতে পারেন, ব্লক বলবো না, মানে ওই নার্ভটাকে বেসিক্যালি আমরা ওই জায়গায় হচ্ছে হাইড্রো মানে হচ্ছে জল, হুম, আর ডিসেকশন মানে হচ্ছে ছাড়ানো, হুম, হুম, যদি আমরা বাংলায় হুম, ভেঙে নিই। হুম, হুম। তো ওই নার্ভটাকে ওখানে গিয়ে আমরা আস্তে আস্তে ছাড়িয়ে দিই। মানে আচ্ছা, আচ্ছা। ইউএসজি মেশিনে দেখে আস্তে আস্তে ওই জায়গাটা আমরা ওই হুম, নার্ভটাকে ছাড়িয়ে দিই। আচ্ছা। তো এতে ব্যথাটা আস্তে আস্তে কমে আসে। ঠিক আছে। এইটা তো মানে ইউএসজি মেশিন সাধারণত ডায়াগনস্টিক সেন্টার্স যেগুলো থাকে, তো সেগুলোতে কি নার্ভ দেখা যায় নাকি একটা স্পেশাল টাইপ অফ ইউএসজি মেশিন লাগে এটার জন্য? ইউএসজি মেশিন যেগুলো নর্মাল সেন্টারে থাকে সেগুলোতে দেখা যায়, কিন্তু এই ইউএসজি মেশিন গুলো আরেকটু হাই রিজলিউশনের হয়, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যাতে নার্ভটা আরো ভালো করে দেখা হুম, যায়। হুম, তো মানে সব ইউএসজি মেশিন নর্মাল ইউএসজি মেশিনে নাও হতে পারে, একটু হায়ার রিজলিউশন যেটার ক্ল্যারিটি ভালো হুম। সেইগুলোতে আমরা এই জিনিসগুলোকে মোস্টলি করে থাকি। আচ্ছা, এটা তো গেল স্কারের ক্ষেত্রে। হুম। যদি এবার স্প্যাজমের ক্ষেত্রে? স্প্যাজমের ক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে কিছু কনজারভেটিভ, মানে হচ্ছে হুম, কিছু লাইফস্টাইল মডিফিকেশন, কিছু পেলভিক ফ্লোর রিল্যাক্সিং এক্সারসাইজ আমাদের করতে হবে। আচ্ছা। ঠিক আছে। হুম, এবং এটাই হচ্ছে ট্রিটমেন্টটা একটু ডিফিকাল্ট, মানে ওষুধপত্রের মাধ্যমে কিছু আমরা আহ, মানে মাসেল রিল্যাক্সেশনের ওষুধপত্র দেব, তার সাথে এক্সারসাইজ দেব, এবং সবকিছু কনজারভেটিভ ম্যানেজমেন্ট গুলো যদি করেও হুম। না কমে, তাহলে গিয়ে আমাদের একটা জায়গায় গিয়ে নার্ভ ব্লক করতে হয়। মানে আচ্ছা। সেটা হচ্ছে মানে আমাদের স্পাইনাল কর্ডের সাইডে একটা নার্ভ চেন নামে, সিম্প্যাথেটিক হুম, চেন নামে, সেই ভিতরে ওখানে গিয়ে আমাদেরকে নার্ভটাকে ব্লক করতে হয়। আচ্ছা। মানে এটা একটু ডিফিকাল্ট প্রসিডিওর। ঠিক আছে, মানে এটার কিছু সাইড এফেক্টও থাকে, কিন্তু সেটা হচ্ছে একদম এক্সট্রিম কেসে গিয়ে আমাদেরকে, মানে যেটা কোনো কিছু করে কোনো রকম ভাবে এই ব্যথাটা কমানো যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ওই ব্লকগুলো আমরা করে থাকি। আচ্ছা, এটা ওটা ওয়ান টাইম করলেই হয়ে যায় নাকি? এটা রেডিও ফ্রিকোয়েন্সি আচ্ছা। অ্যাবলেশন করা হয়, হুম, যেখানে হচ্ছে ওই নার্ভটাকে হিট দিয়ে পার্শিয়াল ড্যামেজ করা হয়। আচ্ছা। তো এই যাতে ব্যথাটা যাতে ব্রেন অবধি না পৌঁছতে পারে। একদমই হ্যাঁ। ব্যথাটা যে পেন ক্যারিং হুম, ফাইবার্স গুলো আসে, এসে যে ব্যথা সিগন্যালটা দেয় ওটাকে আমরা স্টপ করি, মানে ওই হিট দিয়ে ওই ব্যথা সিগন্যালটাকে কেটে দেওয়া হয় আচ্ছা। বেসিক্যালি। তো এটা হচ্ছে মানে পুরোপুরি তো পুড়িয়ে দিচ্ছি না না, না। নার্ভটা যে সেটা একেবারে ইয়ে হয়ে হুম, গেল। হুম। তো শুধু এটা ব্যথার সেন্সেশনটা সেটাকে যাতে না আমরা আসে। না আসে সেই হুম, হুম, হিসাবে ওটাকে হুম, ওখানে হুম, ব্লক করে হুম। থাকি। এবং এটা কিছুদিন বাদে আবার সেই নার্ভটা রিজেনারেট করতে পারে এবং সেই পাথওয়েটা আবার এস্টাবলিশ হতে পারে। আচ্ছা। মানে এটার অ্যাকশন ধরুন 2 থেকে 5 বছর থাকলো, 5 বছর বাদে হতেও পারে, আবার নাও নাও হতে হতে পারে। পারে।
যদি নার্ভ ফাইবার গুলো রিজেনারেট করে এবং সেই ব্যথার সিগন্যাল গুলো রিজেনারেট করে খুলে যায়, তাহলে আবার ব্যথাটা হবে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা গেল সেই রিজেনারেশনটা পুরোটা হলো না এবং নার্ভের ব্যথার সিগন্যালটা আর পুরো কমপ্লিট হলো না। আচ্ছা, আর যেটা বলছিলেন যে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় যে ব্যথাটা করে মহিলাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাহলে তার কি চিকিৎসা আছে? সেক্ষেত্রে ওই সেম ভাবেই আমরা নার্ভ ব্লক করি, পুডেন্টাল নার্ভ ব্লক করে থাকি। এতে হচ্ছে ওই নার্ভটা ব্লক করলে ওই জায়গার ব্যথা সেন্সেশনটা আপনার কমে যায়। যেমন বিষয়গুলো একটু জটিল, তার চিকিৎসাটাও বেশ জটিল। হ্যাঁ। মানে আপনি ভাবছেন হয়তো গাইনোকোলজিক্যাল সমস্যা আছে, আপনি দীর্ঘদিন ধরে দেখিয়ে যাচ্ছেন, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। তো আমার মনে হয় আপনাকে নিজেও একবার বুঝতে হবে যে আমার এই ব্যথাটা কোনো নার্ভ থেকে আসছে না তো। তো যদি এরকম মনে হয়, তাহলে আমার মনে হয় আপনারা একজন পেইন ফিজিশিয়ানের কিন্তু পরামর্শ অবশ্যই নেবেন। তাহলে যে সমস্ত মহিলারা অনেক দিন ধরে বিভিন্ন গাইনোকোলজিস্টকে দেখিয়ে বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখিয়ে বা ইউরোলজিস্টকে দেখিয়েও ব্যথা কমছে না, এবং আপনারা বুঝতে পারছেন যে আপনারও সার্জারি হয়েছিল বা ইন্টারকোর্সের সময় আমার ব্যথা হয়, বা কোথাও আমার তলপেট স্টিফ হয়ে আছে বা স্প্যাজম যেটাকে ম্যাম বললেন, সেরকম যদি আপনাদের কোনো সমস্যা থাকে, তাহলে আমার মনে হয় একজন পেন ফিজিশিয়ানকে দেখিয়ে নেওয়াই ভালো। কারণ তাতে আপনার রোগটা তাড়াতাড়ি সারবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে।